সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। আগামীকাল আসছে বিপ্লবের ঘোষণাপত্র। সরকারও আলাদাভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছেন, কিন্তু এর সঙ্গে বিপ্লবের সকল অংশীজনের সমর্থন বা সংশ্লিষ্টতা কতটুকু? এদিকে বিএনপি আবার তার এককালের জোট সঙ্গী জামায়াত প্রসঙ্গে বলছে, বিএনপি নেতা রুহুল কবির রিজভির ভাষ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে ৭১-এ বিরোধিতাকারী জামায়াত। আর জবাবে জামায়াত বলছে ২০১৮-তে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপি জাতির সঙ্গে মুনাফিকি করেছিল। এসব নানা ইস্যু নিয়ে আজকে ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর ঐক্যে কি ফাটল ধরছেন? প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় প্রশ্নের মুখে অভ্যুত্থানের ঐক্য। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন পারভেজ মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি, এবং রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ সরকারের। ব্রিফিংয়ে প্রেস সচিব, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও সংস্কারের আকাঙ্ক্ষা সংহত করাই লক্ষ্য। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান তারেক রহমানের। সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদ পরিবার। ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে সার্জিস। মামলা ও আইনি সহায়তায় হচ্ছে আলাদা সেল, জানালেন উপদেষ্টা। অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ। এবং সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। শুরুতে আলোচনায় আমি প্রথমে যেতে চাই জনাব পারভেজ মল্লিক, আপনার কাছে। আপনি দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন এবং যেমনটা জানা যায় জনাব তারেক রহমানের সাথে আপনার এক ধরনের যোগাযোগ কিংবা ঘনিষ্ঠতা ছিল। আজকে তারেক রহমান যেই কথাটি বললেন যে খুব দ্রুততম সময় গণতান্ত্রিক ধারায় ফেরা উচিত, এদিকে ৫ই আগস্টে যে জাতীয় ঐক্য আমরা পুরো দেশে দেখেছিলাম, পুরো দেশের ছাত্র জনতা, রাজনৈতিক দল সবাই একসাথে রাজপথে নেমে এসেছিল, সেই জায়গায় আগামীকাল যারা সেই সময় বিপ্লব কিংবা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল যে ছাত্ররা, তারা একটি বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে এবং সেই ঘোষণাপত্র অনুযায়ী তাদের যে বক্তব্য, তারা বলতে চাইছে ৭২-এর সংবিধানকে কবর দিতে চাইছে, তারা মুজিববাদের কবর দিতে চাইছে। সব কিছু মিলিয়ে সরকার, ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা, সেটা কি এখন কিছুটা চির ধরছে কিনা? ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমত কথা হচ্ছে যে আপনার বাংলাদেশে আমরা গণতন্ত্র, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষ মানে ভোটটাকে যে একটা উৎসবে পরিণত করতে পারে, উৎসব মুখর পরিবেশ। আপনারা জানেন যে যারা এই যে ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছে, তারা যখন সুষ্ঠুভাবে যখন ভোট হয়েছে তখন তাদের বয়স আমার মনে হয় 10-এর নিচেই ছিল। অনেকের জন্ম হয়নি, ভোটার হয়ে গেছে এখন পর্যন্ত কেউ ভোটটা দিতে পারেনি। তো আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের রাজনীতি ফিরে আসুক, এই কারণেই বারবার উনি বলছেন যে মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার ফিরে আনার একমাত্র উপায় হচ্ছে আপনার ভোট। এবং আপনি জানেন যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বলেন বা মধ্যবর্তী সরকার বলেন, যেই সরকারই বলেন না কেন, এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই সরকার, সেই সরকারকে বিএনপি যেমন সাধুবাদ জানিয়েছে, ঠিক তেমনিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও সুস্পষ্টভাবে বলেছেন যে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে কি, যে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করব, আর আপনি গণতন্ত্রের কথা বলবেন,
কিন্তু আপনি গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার দিকে আপনি না যেয়ে আপনি বিভিন্ন সাইড নিয়ে আপনি আলোচনা করবেন, এটা তো হতে পারে না। যেমন আমরা আশা করেছিলাম বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যিনি প্রধান, উনি বাংলাদেশের একটি ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ওনাকে চিনে, ওনাকে সারা বাংলাদেশের মানুষ যেমন শ্রদ্ধা করে, বিশ্বের অনেক জাতীয় নেতৃবৃন্দ, বড় বড় যে পশ্চিমা যে বিশ্বগুলো, তখন তাকে আমরা সিম্বলিকভাবে আমরা সবাই কিন্তু তার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল, এখনও আছে আমি মনে করি। কিন্তু তার সাথে যে কিছু আপনার উপদেষ্টা, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা গণতন্ত্র সম্পর্কে তাদের সম্মুখ কোনো ধারণা আছে কি না, বা রাষ্ট্র পরিচালনা করার মতো, চেয়ারে বসার মতো তাদের যোগ্যতা আছে কি। কেউ একজন ওই যে উপদেষ্টা আছেন, উনি বলছেন যে কত 50 বছরের উপরে নাকি হয়ে গেছে যে সংস্কার, মানে সংস্কারের কথা নাকি রাজনৈতিক সরকার নাকি কোনো সময় করিনি। আমি শুধু একটি কথা বলবো যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই তো আপনার সংস্কার কার্যক্রম শুরু করছেন। বাংলাদেশের গণতন্ত্র বা ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিচার বিভাগের স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরও অনেক সেক্টর আমি এখন সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে, আপনার প্রিন্স ভাইরাও তখন নেতৃত্বে আপনার ছিলেন, স্বৈরাচারের পতন ঘটিয়ে আপনার বাংলাদেশে যেই প্রেসিডেন্সিয়াল থেকে আপনার পার্লামেন্টারিয়ান সিস্টেমে উনি প্রবর্তন করলেন। এটা কি সংস্কার নয়? এটাও তো বিএনপি করেছে। তত্ত্বাবধায়ক সরকার আপনি যদি বলেন যেই কথাটা, এটাও বিএনপি করেছে। তার মানে হচ্ছে যে কি, সংস্কার হচ্ছে যে একটি চলমান প্রক্রিয়া। এই যখন যেটার প্রয়োজন রাষ্ট্রের ক্ষেত্রে এবং জনগণের চাহিদা অনুযায়ী, এখন ছাত্রদের কাছে সংস্কারের যে প্রয়োজনীয়তা কিংবা এখনকার নতুন প্রজন্ম যেভাবে করে সংস্কারের কথা ভাবছে, বিএনপি কি সংস্কারের সেই সুরটা ধরতে পেরেছে? সেই মতে কি বিএনপি সংস্কার করবে, নাকি চিন্তা করছে না অন্য কিছু? অবশ্যই আপনি জানেন যে সংস্কারের কথা এখন উঠছে। আপনারা জানেন 2022 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমাদের জাতীয় যে স্থায়ী কমিটি আছে এবং বিএনপি একটি মানে পুরোপুরিভাবে দলীয়ভাবে আপনার এই যে 21 দফা একটি কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে। এই 31 দফার ভিতরে এটাও তো একটা সংস্কার। বাংলাদেশের রাষ্ট্র এইখানে কি নাই? আমি তো মনে করি যে রাষ্ট্রীয় যে সংস্কার, এই 31 যে দফা, এটাই তো একটা বড় সনদ সংস্কারের। তো সংস্কারের নাম করে আপনারা অগণতান্ত্রিক পন্থায় আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, এটা তো হতে পারে না। তবে আমার কাছে মনে হয় যে বর্তমান প্রধান উপদেষ্টা উনি যতটুকু মানে চান, আমার কাছে মনে হয় যে উনি চান যে দ্রুত হয়তো আপনার একটি নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে। এখন আপনার ফোকাসটা কোন দিকে? আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ফোকাসটা কোনটা করছেন। আপনি নির্বাচনের দিকে যাচ্ছেন, নাকি আপনার আবার ওই যে কিংস পার্টি তৈরি করার জন্য সময় ক্ষেপণ করছেন? এই যে আলামতগুলো, এই আলামতগুলো তো আপনার কাছে আমরা কিংস পার্টি এবং সংস্কার নির্বাচন কমিশন নিয়ে আলাপে আসবো। তার আগে একটু প্রিন্স ভাইয়ের কাছে যেতে চাই। ভাইয়া, বিএনপির মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন যে গণতান্ত্রিক ধারায় ফেরার জন্যই জনতা জীবন দিয়েছে। অন্যদিকে ছাত্রদের দাবি হচ্ছে শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষের জীবন দেওয়া হয়নি। আপনার দৃষ্টিভঙ্গি কি? দ্রুততম সময়ে স্বল্প সংস্কারের নির্বাচন করা, নাকি একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সবাইকে নিয়ে সংস্কার করার পর তারপরে নির্বাচনে আসা উচিত? ধন্যবাদ আপনাকে। আমি পারভেজ মল্লিককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মনে হয় আপনি বিএনপি মহাসচিব আর উদ্ধৃতি দিয়ে যেটা বললেন এই বিষয়ে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা, আচ্ছা যাই হোক, সেটার বিষয়ে বোধহয় উনি
পরিষ্কার ব্যাখ্যা দেওয়াটাই ভালো। আমি আমার দল বা আমার জোট সে বিষয়ে এই পয়েন্টে আমাদের কথা একটু ছোট করেই বলতে পারি আর কি। তাদের মধ্যেই আপনি উত্তরগুলো পেয়ে যাবেন বলে আমি আশা করি। প্রথম কথা হচ্ছে একটু জাস্ট ছোট্ট পেছনে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমরা সবাই জানি যে আমরা দীর্ঘদিন ধরে, আমি মুক্তিযুদ্ধ পরবর্তী ওই জায়গাগুলো গেলাম না, নিকট অতীতে অন্ততপক্ষে আমাদের মানুষকে অংশগ্রহণে একটা ভোটের মধ্য দিয়েই পরিবর্তনের ধারাটাকেই তো চলে আসছে, সেটা চাই। ধরুন আমরা কমিউনিস্ট পার্টি, আমরা সমাজ বিপ্লব চাই, এটা অন্য আলোচনা। কিন্তু ভোটের এই যে গণতান্ত্রিক ধারা, এটা অব্যাহত রাখা ছাড়াই এখনকার দুনিয়াতে নতুন কোনো ভালো পদ্ধতি আসে নাই, সেটা কিন্তু আমরা গ্রহণ করি। এবং আমি জাস্ট প্রসঙ্গক্রমে একটা ইনফরমেশন কি পুরনো কথা বলি, কারণ ভাই কথাটা তুলেছেন 90-এর গণ অভ্যুত্থান সম্পর্কে। খালি শুনে রাখেন, ওইখানে যে 3 জোটের রূপরেখা এবং আচরণ, অনেক কথা, আমি সেদিকে যাচ্ছি না। একটা পয়েন্ট কি ছিল জানেন? একটা পয়েন্ট ছিল যাতে এ ধরনের ভোটের গণতান্ত্রিক ধারার মধ্য দিয়েই ক্ষমতার যে পালাবদল ঘটে, তাতে যেটা হয় সেটা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মেনে নিয়ে আগাবো। এই পয়েন্টটাও কিন্তু আনতে হয়েছিল। তার মানে আমি বলছি এটাই তো হচ্ছে সাধারণ বিষয়। কিন্তু আমরা বিগত সরকারের বিরুদ্ধে দীর্ঘ যে লড়াইটা করলাম, সেই লড়াইটা করতে হয়েছিল কেন? সে অনেক কিছুর মধ্যে একেবারে ভোটকে নস্যাৎ করে দিয়েছিল। ভোট নামক কোনো জিনিস ছিল না এবং নতুন নতুন ঘটনা তৈরি করেছিল। আরও অনেক ঘটনা ছিল, আমি সেদিকে নাইবা গেলাম। তা সেইটাকে ধরেই যে আন্দোলন সংগ্রাম করলাম, তারই ধারাবাহিকতা এসে আমাদের ছাত্র বন্ধুরা সামনের কাতারে থেকে যে ভূমিকা নিল, তার মধ্য দিয়ে হাজার মানুষের মৃত্যুবরণ করার মধ্য দিয়ে, হাজার হাজার মানুষ আহত হওয়ার মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো। এবং তাহলে গণ অভ্যুত্থানের যদি আকাঙ্ক্ষার কথা আমাকে বলেন, ন্যাচারাল একটা কিন্তু ছিল মানুষের কাছে কি, যে সে আমার ভোটের অধিকার খর্ব করেছে, মানুষকে মর্যাদা দেয় না, দুর্নীতি, লুটপাট, অন্য বিষয়গুলো ছিল, সেটা ছিল। কিন্তু আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে 2টা শব্দ সামনে আসলো, সেটাও কারেক্ট আমরা মনে করি। তার একটা কি, যে আমরা অনেক সময় একটা দুঃশাসন বা এই ধরনের একটা ব্যক্তি স্বৈরা শাসককে হটাই, কিন্তু যদি ব্যবস্থাটা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে যেটা করেছে, ওই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার কাজটা যদি না করতে পারি তাহলে ভালো হবে না। এটি একটা। আরেকটা হচ্ছে বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা। ঠিক আছে, বেস্ট, এই জায়গাটা হলো। এখন প্রশ্নটা দাঁড়ালো, এই আকাঙ্ক্ষাটা তো ঠিক আছে, এই আকাঙ্ক্ষা নিয়ে কোনো কথা নেই, যার জন্য আমরা বলেছি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, আমার ধারণা সবাই আমরা ঐক্যমত। সেটা হচ্ছে ওকে, তাহলে এইখানে আসার পরে আপনাদের একটা প্রধান কাজ, যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কিভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, তার জন্য যতটুকু সংস্কার করা দরকার, আমি নির্বাচনের কথা বলছি, করে একটা নির্বাচনের জায়গায় সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা যেতে হবে। আর প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হয়েছে, কারণ সময় যে হাতে আছে, তখন এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য কি কি করা যায়, আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কতগুলো ঐক্যমত্য তৈরি করতে পারলে আপনি যদি পারেন কিছু কাজ শুরু করবেন। শেষ করার ব্যাপার নেই, এটা তার দায়িত্বের মধ্যেও পড়ে না। শুরু করলে, আর যদি আমরা ঐক্যমত্য হই, যেই ক্ষমতায় যাক, আর ক্ষমতার বাইরে থাকলে তখন কিন্তু ওর থেকে পিছু হটলে জনগণের উপরে ছেড়ে দিতে হবে। তাহলে এইটাই হচ্ছে জরুরি কাজ, সেই কাজটাই। রাজনৈতিক দলগুলোর কথা বলছেন যে তাদের একটা ঐক্যমত্য দরকার, সরকারের একটা কথা বলছেন, কিন্তু এখানে আরেকটা যে স্টেক হোল্ডার আছেন যারা কিনা এই আন্দোলনটা শুরু থেকে যে নেতৃত্বটা দিয়েছিলেন, সেই ছাত্রদের, যে শিক্ষার্থীদের আপনাদের তুলনায় অনেক তাদের অল্প বয়স এবং তারা অনেক অন্যভাবে ভাবে, তাদের ব্যাপারে আপনাদের না, মন্তব্য? আমি এই সাথেই বলি, এই যে রাজনৈতিক দল বললাম, আমি জেনারেলি বলেছি, এই আলোচনার সাথে অবশ্যই ওই আন্দোলনকারী ছাত্ররা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সমাজের চিন্তক মানুষকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার কথা। তাহলে অবশ্যই তাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বাদ দেবও না। এবং তারা যে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে, সে ব্যাপারে তারা স্যালুট পাওয়ার যোগ্য, নিঃসন্দেহে। কারণ এই অভ্যুত্থানের অন্যতম ভূমিকা গ্রহণকারী বলে বিবেচনা করতে হবে। আপনি দেখেন 90-এর গণ অভ্যুত্থান, আপনি মনে রেখেন 90-এর গণ অভ্যুত্থান সব ছাত্রনেতারা এখানে তো আসে, আমার কথা না হয় বাদ দেন, তা তারা যে দীর্ঘ সংগ্রাম করেছে, তারা দেখবেন যে ওই সময়ের আন্দোলন সংগ্রামের যারা ছিল অন্যরা স্যালুট করে, এটাই তো মূল। তারপরে যে যে দল করে, সেই দলের হয়ে তিনি জাতীয় পর্যায়ে যা দায়িত্ব পালন করতেছে, সেক্ষেত্রে কেউ স্যালুট পায়, সেই উল্টা দিকে যায়। আচ্ছা, এটা আমি একটু, শহীদ নূর হোসেন দিবসে নূর হোসেনের বোন কিংবা মা তিনি বলেছিলেন যে জন্য নূর হোসেন জীবন দিয়েছিল, সেই স্বপ্ন পূরণ হয়নি। এবং ছাত্রদের দিক থেকে একটা কথা বলা হচ্ছে যে ছাত্ররা সবসময় প্রতারিত হয়েছে এবং ছাত্রদেরকে সবসময় বিভিন্ন বিষয় দেখিয়ে সামনে এগিয়ে দেওয়ার পর তারা একটা ফল নিয়ে আসলে সেই ফলটা রাজনৈতিক দলগুলোই ভোগ করছে, সুতরাং এবার আর হতে দেওয়া যাবে না। এ বিষয়ে আপনার মন্তব্য? না, আমি আচ্ছা ওই বিষয়টা আমি আমার আলোচনার মধ্যে বলি। তাহলে আগে যেটা বললাম, আপনার মনে রাখতে হবে, যারা অভ্যুত্থানের ছাত্ররা ভূমিকা পালন করলো, অবশ্যই তারা স্যালুট পাওয়ার যোগ্য,
এটা নিয়ে কোনো কথা নাই। যারা শহীদ হয়েছেন ওর জন্য তাদেরকে আমাদের আফুল করে আগাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমি আগে যেটা বলছিলাম, তাহলে সরকারের কাজটা হবে এই সবাইকে আস্থায় নিয়ে তার ওই কার্যক্রমগুলো করা, সেটা কিন্তু এখনো সরকার করতে পারে নাই। এবার আপনি যেটা বললেন, আমি আপনার কথাই যদি যেই বলুক না বললো, আপনি যে উত্থাপন করলেন কথাটা তো মিথ্যা না, কথা তো কারেক্ট। যে আমরা বিভিন্ন সময় এমনকি মুক্তিযুদ্ধের পরে মানে যে আকাঙ্ক্ষা হয়েছিল, এতদিনে কি সব আমরা বাস্তবায়ন করতে পারি নাই। 90-এর যে আকাঙ্ক্ষা ছিল সেটা তো বাস্তবায়ন করতে পারে নাই। শুধু ছাত্ররা না, আমি খালি যুক্ত করি, মনে রাখবেন সেই 69-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে এবারও জীবনদানের ক্ষেত্রে শ্রমিকদের সংখ্যা কিন্তু বেশি, বিভিন্ন 97 জনের বেশি শ্রমিক, মনে রাখতে হবে। সুতরাং সেটা তো বাস্তবায়ন না। এখন তার একটা আমার সহজ ব্যাখ্যা এবং সহজ অঙ্ক, এটা তো নির্ভর করবে, প্রথমে আমার নির্ভর করতে হবে কাদের উপরে, যে জনগণের নির্বাচিত প্রতিনিধি তারা কি করবে না করবে তাদের উপরে। এখন জনগণ যাকে নির্বাচন করবে তার কি রাজনৈতিক চিন্তা দৃষ্টিভঙ্গি কি তার উপরে নির্ভর করবে। এখন আপনি যদি তেঁতুল গাছ এইখানে লাগান, তার কাছে মিষ্টি আম চাইলে তো হবে না। তা ঘটনাগুলো এগুলো রাজনীতিতে আছে, নাই তা না। কিন্তু কেউ যদি মনে করে যে ওইটা হয়েছে বলে আমরা কয়জন সব করলাম, এটা তো ভুল চিন্তা। তাহলে করতে হবে কি, যাদের এরকম ভালো চিন্তা আছে তারা রাজনৈতিক দল গঠন করুক, কোনো অসুবিধা নেই। রাজনৈতিক দল গঠন করে তাদের কথা নিয়ে জনগণের কাছে যাক, জনগণ যদি ম্যান্ডেট দেয় তাকে নির্বাচিত করে, কোনো অসুবিধা নেই। সেই রাজনৈতিক দল নিয়ে মল্লিক ভাই বলছিলেন যে রাজনৈতিক দল গঠন করার চেষ্টাটাকেও তো কিংস পার্টি হিসেবে দেখা হচ্ছে। সেটা যদি এখন আমি ওইটা পরে আসি, তাহলে প্রথমে এটা আমরা অ্যাডমিট করে নেই যে কাজটা করতে হবে আরও ভালোভাবে, কারণ অতীত দিনে কম বেশি সবার ফেলিওর আছে। এ কথা যদি কেউ বলে সবাই পাশ করছে, আমরা অন্ততপক্ষে কমিউনিস্ট পার্টি অ্যাগ্রি করি না, বাস্তবে তো ফেলিওর আছে, নাহলে তো আজকে এই অবস্থা হওয়ার কথা না, সেটা আছে। তাহলে তাদেরকে না, যে কেউ রাজনৈতিক দল গঠন করেই মূল কাজটা করতে হয়। এবার যদি বলেন তাহলে রাজনৈতিক দল গঠনের তো একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া করলে তো অসুবিধা নেই। কিন্তু যদি ক্ষমতায় থেকে ক্ষমতার সিঁড়িকে ব্যবহার করে কোনো রাজনৈতিক দল গঠন করে, আপনি কি প্রকৃত তাকে কি রাজনৈতিক দল বলবেন? সেটা তো রাজনৈতিক দল হয় না। সেটা হবে কি ক্ষমতাসীনদের প্রশ্রয়ে এই ধরনের দলগুলো। দেখেন, আমি কোনো অন্য আলোচনা করতে চাইছিলাম না। বাংলাদেশে যত রাজনৈতিক দলগুলো আছে, নিশ্চয়ই আপনার এখানে বহু আলোচনা করছে আমার থেকে সিনিয়র বা অন্যরাও, আপনি দেখবেন তারা দীর্ঘ রাজনীতি করে যে জীবন জীবিকা, আমি সৎ এবং নীতিনিষ্ঠ রাজনীতির কথা বলছি, খবর নেন, আর 2 দিনে একটা কিছু করে গাড়ি বাড়ি টাকা অন্য জায়গায় এবং বিশেষ প্রভাব প্রতিপত্তি যদি করেন, তাহলে কি সেটা ন্যায্যতা হয়? আপনি তো বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, সেটাকে আফোল্ড করতেছেন, গণতন্ত্রের কথা বলেন, তা আপনি তো কারোর ভরপুর করবেন না। আমরা যার জন্য পরিষ্কার বলেছি, সরকারের মধ্যে যারা আছেন তারা কিন্তু যখন আসছে তাদের অন্য রাজনৈতিক আইডেন্টিটি বাদ দিয়ে আসছেন, কিন্তু অনেকে ওইখানে থেকে রাজনীতির কথা বলছেন। আমরা বলছি নো, এটা চলতে পারে না। আপনি রাজনীতি করবেন, অব্যাহতি নেন, নিয়ে আপনি রাজনৈতিক অঙ্গনে যান। আপনার সাথে আমার যদি যেমন ধরনের গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ মেলে বন্ধুত্ব হবে। আপনি যদি মুক্তিযুদ্ধ বিরোধী অনুমুখ হন, বন্ধুত্ব থাকবে না রাজনৈতিক, কোনো অসুবিধা নেই। 24-এর গণঅভ্যুত্থান আপনি যদি আফোল্ড করেন, আমি আফোল্ড করি, যতটুকু যাওয়া যায় যাবে, এই ধারায় যেতে হবে। কিন্তু কেউ যদি মনে করে যে ক্ষমতায় থেকে, মানে অতীতে বাংলাদেশে এটা হয়েছে, 11-এর সময় চেষ্টা হয়েছে, জানা আছে সব। এমনকি আমাদের এখন যিনি প্রধান উপদেষ্টা তিনিও একটু চেষ্টা করেছিলেন, তিনি তো ক্ষান্ত দিয়েছিলেন। বিএনপির ব্যাপারে আমরা পরিষ্কার বলতে চাই, আচ্ছা ওইটা আর একটা অন্য আলোচনা, সেটা উনি বললে ভালো, বা সময় থাকলে আমি পরে বলবো। সেটা মূল কথা হচ্ছে যে ক্ষমতায় থেকে যদি এই কাজগুলো কেউ করে, এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এইটুক মনে রাখবেন। আমি ও ব্যাপারে ওনারাই উত্তর দিক, সেটাই উচিত। আমি শুধু একটা কথা বলি, এটা মনে রেখেন, একটা জায়গার পরে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সে কে ভূমিকা রাখছে, সেইটা কিন্তু জনগণের সামনে দৃশ্যমান হয়, এটাও আমাদের মনে রাখতে হবে। জি প্রিন্স ভাই, আমি আবার আপনার কাছে আসবো। মল্লিক ভাই, যে আপনার কাছে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, প্রিন্স ভাই আপনাকে উত্তরটা দিতে বলেছেন যে কিংস পার্টির কথা দিয়ে আপনি শেষ করেছিলেন আপনার আগের আলোচনা। ছাত্রদের মধ্য থেকে একটা দল কিংবা যারা বিভিন্ন সময় টকশোতে আসেন, তারা বলতে চায় বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি, কারণ ক্ষমতায় থেকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল গঠন করেছিলেন। সেইটা নিয়ে আপনার উত্তর কি হবে? এবং একই সাথে শাহজাহান কবির নামে নোয়াখালী থেকে একজন প্রশ্ন করেছেন আপনার কাছেই, রাজনৈতিক দলের যে ঐক্য সেটা কি সাময়িক না? সাময়িক না বলতে মানে এই ঐক্যটা কি সাময়িক কিনা? রাজনীতি হচ্ছে যে একটা চলমান প্রক্রিয়া, এবং আপনার যখন যে সময় যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট, এবং আপনার দলের যেই আপনার সাথে যদি কর্মপন্থার সাথে যদি আপনার যদি মিলে যদি যায়, তখন তো আপনি যে কোনো সময় ঐক্য করতে পারেন। আবার সময়ের প্রেক্ষিতে যদি আপনার কখনো যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে কমিটমেন্টের, সেক্ষেত্রে আপনার ঐক্য বিনষ্ট হতে পারে।
তো আমি একটা বিষয় আপনার বলতে চাই, সেটা হচ্ছে যে কিংস পার্টির কথা যেটা বললেন, এটা আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিএনপি আপনার যে দল, রাজনৈতিক দল, সেটা গঠন করা হয়নি। এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে করা হয়েছে। এবং আপনারা জানেন যে রমনা রেস্টুরেন্টে, এটি কিন্তু অনেকেই একটা ভুল একটা মেসেজ দিয়ে থাকে। বিএনপির প্রতিষ্ঠা কিন্তু রমনা রেস্টুরেন্ট থেকে, ওইখান থেকে আপনার কিন্তু ঘোষণা হয়েছিল। আমি সবথেকে ভালো হতো যদি যারা এই ধরনের কোশ্চেন যারা করে তাদের সাথে এই টপিকের পরে বিস্তারিত একটা আলোচনা করে তাদের সাথে মনে করেন আপনার শুধুমাত্র আমি ওই জায়গা পয়েন্ট আউটটা মানে আপনাকে অ্যাপিলটা করে রাখলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে ওই যে যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী, যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন তো আমরাও করেছি। আমরা লন্ডনে থেকে, ইংল্যান্ড ইউকেতে থেকে আপনারা জানেন যে হ্যাঁ, যারা এখানে যারা বাংলাদেশে থেকে যারা আন্দোলন, যারা সংগ্রাম যারা করেছে তাদের অবদান অনেক। ধরেন আমরা নিরাপদে থেকে আমরা আন্দোলন করেছি, অংশগ্রহণ করেছি, আমরা তাদেরকে সাপোর্ট করেছি। বাংলাদেশে আসলে এই আন্দোলনটা তো শুধুমাত্র ছাত্রদের আন্দোলন না, তারা সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। পুরো বাংলাদেশের মানুষ, একমাত্র রাজনৈতিক এই দল সহ ফ্যাসিস্ট সবাই, হাসিনা সরকার ছাড়া সারা বাংলাদেশের মানুষ আপনার এই আন্দোলনকে সমর্থন করেছে। এবং আমরা আপনারা জানেন ট্রাফালগার স্কোয়ার থেকে আমরা ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত 7,000-এর উপরে অধিক আমরা ইউকের আপনার যারা বাংলাদেশি যারা আছে তাদেরকে নিয়ে আমরা বিশাল র্যালি নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। আপনারা আবার ফেসবুক খুললে, পারভেজ মল্লিক দিয়ে ফেসবুক খুললে আপনারা মনে করেন ওই সময় পাবেন, দেখবেন যে আমরা এইগুলো সংগঠিত করেছি। তার মানে কি আমরা কি পার্ট নাই? আমরা তো ছাত্র না এখন, কিন্তু আমরা ছাত্র রাজনীতি করে কিন্তু বেড়ে উঠেছি। এবং এখন হয়ে গেছে কি যে অরাজনৈতিক ব্যক্তিরা এখন রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছে। এখন তাদের কাছে কি আমাদেরকে রাজনীতি কি শিখতে হবে? এটা হচ্ছে যে আমি প্রিন্স ভাইয়ের কাছে এটা আমি উত্তরটা প্রত্যাশা করতেছি। যারা রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করার জন্য, আর অরাজনৈতিকরা ব্যবসায়ীরা এখন হয়ে গেছে আপনার রাজনীতিবিদ, মানে রাজনীতি রাষ্ট্র নিয়ে তারা সর্বশেষ সংসদ নির্বাচনে তো 60% ব্যবসায়ী ছিল। এখন বিষয়টা হচ্ছে যে কি যে হ্যাঁ, যারা আন্দোলনে ফ্রন্ট লাইনে যারা রাজনীতি করে আন্দোলন করেছে তারা নিজেরা কি কোনো সময় একবারও চিন্তা করে কি চোখ বন্ধ করে চিন্তা করেছিল যে তারা রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রীয় এই যে প্রশাসনিক রাষ্ট্রীয় যন্ত্রে বসতে পারবে এই আন্দোলন সফল হলে? তারা কি এটা চিন্তা করেছিল? তারা তো বৈষম্যর জন্য মানে বৈষম্য বিরোধী, এই বৈষম্যটাকে দূর করার জন্য আন্দোলন করেছিল। প্রথম ছিল তো কোটা বিরোধী আন্দোলন, জি, যে আপনার চাকরিতে যাতে আপনার একটা সমতার ভিত্তি হয়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার চাচা একজন মুক্তিযোদ্ধা, আমিও একজন মুক্তিযোদ্ধা সন্তান, কিন্তু কিভাবে সম্ভব একটা জায়গায় আপনার 30% মনে করেন আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকবে? তার মানে কি আমার বাবা মুক্তিযুদ্ধ করেছে দেখে এই জন্য আমাকে বেশি অধিকার দিতে হবে? এটা তো হতে পারে না, এটা তো আমরাও সমর্থন করিনি। কিন্তু কথা হচ্ছে যে কি যে আপনি রাজনীতি করবেন না, কিন্তু রাজনীতি নিয়ে কথা বলবেন। মানে বাংলাদেশের অবস্থাটা হয়ে গেছে যে এরকম যে কোনো আপনার সমালোচনার জায়গা না থাকলে আপনি রাজনীতিবিদদের নিয়ে মনে করেন আপনি কথা। কিন্তু রাজনীতিবিদদের নিজেদের মধ্যেও তো এখন ঐক্যের ঘাটতি দেখা যাচ্ছে। আপনাদের এককালের জোটসঙ্গী জামায়াতকে নিয়ে আপনারা বলছেন যে 71-এ যেই জামায়াত মানে বিরোধিতা করেছিল তারা এখন ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, ইসলামের নামে তারা মুনাফিকি করছে। ওদিকে জামায়াত আবার বলছেন যারা মুনাফিকি হচ্ছে বিএনপি 18 সালে করেছিল জাতীয় ঐক্য ফ্রন্ট করে নির্বাচনে এসে। এবং একই পাশে আবার বাম দলগুলোর সাথেও এক ধরনের ঐক্যের ঘাটতি দেখা যাচ্ছে। তো আলটিমেটলি ছাত্র জনতার সাথেও যদি ঐক্য না হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও যদি ঐক্য না হয়, তাহলে জাতীয় ঐক্যটা গড়ে উঠবে কিভাবে? বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু জাতীয় ঐক্যের বিরোধীরা। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় সরকারের কথাও কিন্তু বলেছেন, আপনারা বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করবেন, জাতীয় সরকার। এবং এই জায়গাটাতে কিন্তু উনি এখনো ওই অবস্থানে আছেন, জাতীয় সরকার। মানে হচ্ছে যে কি যে আপনার যদি বিএনপি যদি সরকার গঠনও যদি করে, সংখ্যাগরিষ্ঠ যদি আপনার আসনও যদি পায়, তারপরেও বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকারের সাথে সংশ্লিষ্ট নয় সকল রাজনৈতিক দল মত সবার সাথে থেকে সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠনের কথা বলেছেন।
এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাও মনে করেন আপনারা বলেছেন, যে উচ্চ কক্ষ বিশিষ্ট যে আপনার ব্রিটিশ যে পার্লামেন্টারি যে সিস্টেম, সেই সিস্টেমের কথা আপনারা বলেছেন। আর জামাতের কথা আপনার কি বলবো, শুধু এতটুকুই বলবো যে যাদের মুখে যে কথা মানায় না সেই কথা যদি বলে, তাহলে হচ্ছে যে কি যে তাদের মতো মনে করেন কি বলবো, আমি কোনো বাজে কোনো ভাষা ব্যবহার করতে চাই না, যে ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানে যেই কাজটা করেছিল স্বাধীনতা বিপক্ষে, যে ঠিক তেমনিভাবে বর্তমানে এসে তাদের কথাবার্তায় মনে হচ্ছে যে তাদের যে আসল যে চরিত্র বা রূপ, সেই রূপটা এখন মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। তাদের সাথে আপনারা আপনারা জানেন যে দীর্ঘ 10 পরগাছা বছর কিভাবে মূল জাতীয় গাছের ঐক্যে থেকে ছিলেন? মূল গাছের থেকে যে আপনার ওই যে পরগাছ যেগুলো হয় সেগুলো দেখতে কিন্তু অনেক চিকচিক করে। তো সে মনে করে কি যে যে ওই গাছের থেকে আমি বেশি সুন্দর, আমি হচ্ছে সুপিরিয়র, কিন্তু সে বোঝে না যে ওই গাছটা যদি যখন মূল গাছটা যদি তাকে যদি ছুঁড়ে ফেলে দেয় তখন তার অবস্থা কি হবে। তো যারা 2018 সালে ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করে আর এখন সেটা নিয়ে আবার যারা কথা যারা বলে, তার মানে হচ্ছে যে কি, তার মানে হচ্ছে যে এটা জাতির উপরে মনে করেন ছেড়ে দিতে হবে। এবং এদের এত ভয় কেন? আমাদের তো সমস্যা নেই যে কে বেঈমান আর কে মনে করেন আপনার সৎ, এটা তো ভোটের মাধ্যমে আপনার প্রকাশ পেয়ে যাবে। সামনে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করুক, তারপরে কার কিরকম জনপ্রিয়তা আছে আমরা জনপ্রিয়তা যাচাই করি। আপনি নির্বাচনের কথা যেহেতু বললেন প্রিন্স ভাই, আজকে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তিনিও বলেছেন যে আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেছেন যে সংবিধান যদি যেভাবে করে নিষিদ্ধ করে কিংবা আইন আদালত যদি তাকে নিষিদ্ধ করে তারা ভোটে আসবে না। এবং বিএনপির জায়গা থেকেও কিন্তু আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেই বারবার করে বলা হচ্ছে, কিন্তু একই সাথে বিএনপির বিভিন্ন নেতার কাছে আমরা এটাও শুনেছি যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার একটা চেষ্টা তারা, কিংবা সুযোগ দিতে হবে এরকম মন্তব্য আছে। আপনাদের দিক থেকে আপনাদের মন্তব্য কি? যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে থাকে, শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশন তাকে সুযোগটা যেটা আছে সেটা তারা ব্যবহার করতে চাইলে তাদেরকে আসলে ভোটের মাঠে আসতে দেওয়ার সময় হয়েছে কিনা এখনই? না, আমি এক্ষেত্রে ছোট ছোট 3টা মন্তব্য করি। প্রথম কথা, ধরেন আপনি প্রধান নির্বাচন কমিশন, আপনার কথা যেটা শুনলাম এটা একটা অফিসিয়াল বক্তব্য, খুবই স্বাভাবিক। ওইটা আপনি ওইখানে বসাই দেন, আপনি ওইটাই বলবেন, কারণ কাগজ কলম দেখে যা উত্তর তাই দিতে হয়, এটাই স্বাভাবিক। এইবার আসি, যদি বলেন আবার আরেকটা অফিসিয়াল উত্তরটা কি, আমরা নির্বাচনে ন্যাচারালি চাবো যে সবাই অংশগ্রহণমূলক হোক, এটাও অফিসিয়াল। তৃতীয় অফিসিয়াল বক্তব্যটা কি, যে নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করবে জনগণ, ডিসিশন নেবে। এগুলো মনে রাখতে হবে, সবই খুবই কারেক্ট কথা, কোনোটাই ভুল নেই। কিন্তু আমি পরিষ্কার করে এটা বলি যে কিছুদিন আগ পর্যন্ত যে সরকার দীর্ঘদিন আপনার একটা নির্বাচনকে ধ্বংস করলো, দেশটা একদিকে উন্নয়নের নামে, হ্যাঁ ওই সময় উন্নয়ন হয়েছে অন্য, যে লুটপাট অবাধ এরকম করে করলো, এবং সর্বশেষ যে ধরনের হত্যাযজ্ঞ সংগঠিত করলো, আমি তো তার ন্যূনতম নৈতিক অধিকার আছে বলেই তো মনে করি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যদি ধরেন দ্রুত, মানে আমরা যখন বলছি যে আপনি যদি এখন নির্বাচন, আমি এখন বলতে আমি কালকেই মিন করছি না, হলে তাদেরকেও দাঁড়ায় জনগণের সামনে এসে ভোট চাইতে পারবে? আমি তো দেখি না। তা সুতরাং আপনার তো এই আলোচনার তো আমি খুব প্রয়োজন দেখছি না। আপনি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিলে দেখবেন নৈতিকভাবে, আমি দেখব তাদের কোনো অধিকারই থাকবে না। কিন্তু আপনি যদি ডিলে করেন এবং নিজে, অন্তর্বর্তীকালীন সরকার নিজে যদি নিজেকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে, তাহলে বাঙালি, আপনি মনে রেখেন, তখন মানুষ মনে করবে ইস এরাই কিছু করতে পারলো না, না জানি আগের লোক ভালো ছিল, কারণ চোখের সামনে তো আরও নতুন কিছু দেখাতে পারছে না। এটা একটা সমস্যাও। যেমন ধরেন, অন্যভাবে কথাটা নেবেন না আশা করি, এই যে ধরেন প্রধান নির্বাচন, আমি জানি না আজকে এজেন্ডা কী ছিল, কিন্তু আমরা এই যে 4.5 মাসে নির্বাচন ব্যবস্থা, আচ্ছা এটা সংস্কার করলে কি কি হইতো, এরকম কোনো আলোচনাই আনতে পারলাম না। ধরুন উদাহরণ ধরি, আজকে যদি নির্বাচন কমিশনে এখানে একটা আলোচনা উঠতো, আমি জানি না অবশ্য কিসের ভিত্তিতে, যাচ্ছা নির্বাচনে এই যে টাকার খেলা বলে বন্ধ করার জন্য কি করণীয়, আজকে যদি জিজ্ঞেস করতেন, আমরা দুইজন কিছু আলোচনা করতে পারতাম, আপনি বলতেন, যারা শুনতো তারা মতামত ওই জায়গায় ঢুকতে পারতাম, আমরা তো ওর মধ্যে ঢুকতেই পারছি না। তা আমি মনে করি যে এই আসল জায়গাটা ঢোকাটাই হচ্ছে কাজ। সুতরাং এইটা জনগণের উপরে ছেড়ে দেন। আর আমি যাদের কথা বলছেন, আমি তাদের কোনো নৈতিক ভিত্তিই দেখি না। এবং আপনি দ্রুততর সময় বলে আমি বলছি নির্বাচন সংস্কার করে দেন, তাহলে এদের আপনি পাত্তা দেখবেন না। কিন্তু আপনি যদি ডিলে করেন নির্বাচনকে, তাহলে প্রকারান্তরে আপনি এই যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টদেরকেই আপনি কিন্তু দ্রুততম সময়ে সুযোগ দেবেন বলেই
আমার কাছে পরিষ্কার দৃশ্যমান হচ্ছে, যা আমাদের কারোর কাঙ্ক্ষিত না। যে এটাই মনে রাখবেন। সংবিধানের কথা বলে যাদের কথা বললাম, আমরা আলোচনা করলাম আওয়ামী লীগের কথা, তাদেরকে নির্বাচনে আসার বিষয়ে আলাপ হচ্ছে। সেই সংবিধানকে, অর্থাৎ ৭২-এর সংবিধান এবং তার ৭২-এর সংবিধানের উপর যেসব সংশোধনী হয়েছে, পুরো সংবিধানকেই কবর দেওয়ার জন্যই আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে। আপনার একটি মন্তব্য আজকে আমরা পত্রিকায় দেখেছি যে এটাও এক ধরনের ফ্যাসিবাদী আচরণ, যারা কিনা ৭২-এর সংবিধানকে বাতিল করতে চায়, এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না এবং এটা স্বাধীনতা বিরোধী শক্তি এ ধরনের বক্তব্য দিয়ে থাকে। আমি পরিষ্কার করে বলি, প্রথম কথা এটা মনে রাখেন, আমি একটু প্রথম কথা হয়েছে যেটা আপনি বললেন, আমি জানি না তারা অফিসিয়ালি এই কথাটা আমি পত্রিকায় পড়লাম, প্রেস কনফারেন্সে রেখেছে কিনা। আমি কথাটাকে খুব ছোট্ট করে বলি, যদি সাহস থাকে কালকে তারা ঘোষণা দিক যে কবর, মানে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান কবর দেব। আমার ধারণা এই দুঃসাহস বাংলাদেশে কেউ দেখাতে পারবে না, বলে নিলাম। এবার ২ নম্বর কথা, একটু ইতিহাসের দিকে যাই, শুনে রাখেন। এটা ৭২ সালের সংবিধান যখন প্রণীত হয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমার পার্টি, ৪ অক্টোবর হয়েছিল, ৪ নভেম্বর পাশ করা হলো। আমরা গভর্নমেন্টকে প্রথমে বলেছিলাম যে এই সংবিধান নিয়ে আরও আলোচনা করা হোক, ১ নম্বর। ২ নম্বর বলেছিলাম, তারা যখন শুনল না, আমরা কিন্তু লিখিতভাবে আমরা তখন প্রস্তাব দিলাম কি কি সংশোধনী করা। আমরা মনে করছিলি যেহেতু আমরা সমাজতন্ত্র, যেটা সমাজতান্ত্রিক সংবিধান না কিন্তু গণতন্ত্রের ধারার একটা সংবিধান, তার জন্য এই সংশোধনী দরকার। আমাদের ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, মহিলা পরিষদ, তারাও মিছিল করে দাবি দেওয়া করেছিল, কিন্তু তারপরে কিছু গ্রহণ করেছে, করে নাই। যার জন্য আমাদের পজিশন হচ্ছে এই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত। মনে রাখতে হবে ৫৪-এর যুক্ত ফ্রন্টের দাবি দেওয়া ছিল, আমি দাবির কথা আর বলছি না। ৬৯-এর ১১ দফা ছিল, যুক্ত ফ্রন্টের ২১ দফা, তারপরে ১১ দফা আর স্বাধীনতার ঘোষণাপত্র, এর ভিত্তিতে রচিত হয়েছে। সুতরাং এর মূল ভিত্তি ঠিক আছে, কিন্তু মূল ভিত্তি ঠিক আছে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, কবর রচনা করা মানে প্রকারান্তর আমি মনে করি এটা মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান। কিন্তু যে কাজটা করতে হবে, আমরা মনে করি, এখনও মনে করি, এবং আমি যতদূর জানি বিএনপি এবং অন্যরা মনে করে, আমাদের হয়তো অন্য সেটের ডিফারেন্স আছে, কিন্তু আমরা মনে করি সংবিধানের কতগুলো সংস্কার করা দরকার। সংবিধানে অসম্পূর্ণতা আছে, এমনকি এই সংবিধানের কিছু কিছু জায়গায় আছে যেটা একটা ফ্যাসিস্ট সরকারকে রক্ষার কাজ করে। যেমন ধরুন আপনি এই যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, বাতিল হয়েছে, এন্ডোর্স করতে হবে। বিভিন্ন সময় যে সংশোধনী হয়েছে এবং সেই সংশোধনীর মধ্যে তো অগণতান্ত্রিক কালাকানুন নেওয়া হয়েছে, ওটা করতে হবে। আমাদের সংবিধানে যেমন ধরুন উগ্র জাত্যাভিমানের অ্যাটিচিউড আছে, আমাদের এখানে আদিবাসী অন্যদের আছে, তাদের স্বীকৃতির জায়গা নেই। আমাদের ধরেন এত বছরের সংবিধান ন্যাচারালি, কিন্তু এটাও কিন্তু সংস্কার করে আগাবে। আজকেও একটা করলে এটা প্রতি মুহূর্তে সংস্কার করে আগাইতে হয়। ধরুন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আমরা মৌলিক অধিকার বলেছি, আমরা বলি এটা কেন গ্যারান্টেড হবে না সাংবিধানিক অধিকার হিসাবে, যে কাজ না পেলে সে কোর্টের কাছে গেলে কাজ দিতে বাধ্য হবে। মানে তারপরে যেমন ধরুন এখানে ক্ষমতার ভারসাম্য, আমাদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে সংসদীয় গণতন্ত্র থাকলেও এইখানে প্রধানমন্ত্রী একাধিকবার থাকা না থাকার ব্যাপার আছে, ক্ষমতার ভারসাম্যের ব্যাপার আছে। ধরুন আমাদের মধ্যে আলোচনা আছে, আমরা কেউ বলি সংখ্যানুপাতিক পদ্ধতি, আবার কেউ বলে দ্বিকক্ষবিত পার্লামেন্ট, এগুলো আলোচনার ব্যাপার আছে, কিন্তু সেইটা মানে সংবিধান ছুঁড়ে ফেলানো নয়। বা মুক্তিযুদ্ধের সংবিধানকে আফোল্ড করে তার অসম্পূর্ণতা দূর করে সংস্কার করা দরকার। সেই কাজটা থেকে আমি আশা করব আমাদের তরুণ বন্ধুরা বিচ্যুত হবেন না, হলে এটা দেশবাসী মোটেই গ্রহণ করবে না। দলের নেতা মির্জা আব্বাসও বলেছেন, শহীদের রক্তের উপর দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন আমাদের কষ্ট লাগে, এটা ফ্যাসিবাদের ভাষা। আপনাদের দলের দৃষ্টিভঙ্গি কি প্রিন্স ভাইয়ের মতোই কিনা, যেই সংবিধানকে ধারণ করে, যেই সংবিধানের সংশোধনীর উপর দাঁড়িয়েই আওয়ামী লীগ সরকারের সময় আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই, আপনাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে, নির্বাচনে ভোট কারচুপি করা হয়েছে? ধন্যবাদ, কোশ্চেনটা খুবই চমৎকার। সংস্কার হচ্ছে যে প্রিন্স ভাইও কিন্তু একই কথা বলছেন, সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এখন আপনি সংস্কারের নামে আপনারা একটা মনে করেন বৃক্ষ, সেই বৃক্ষকে একবার আপনি মনে করেন শিকড় সহ তুলে ছুঁড়ে ফেলে দেবেন, এটা কোন ধরনের আপনার আপনার মনে করেন সবার একটা জন্মের একটা রুট আছে, আপনি যদি রুটটাকে যদি অস্বীকার যদি করেন, তাই না, তখন আপনি আপনার কি অস্তিত্ব মনে করেন কোথায় থাকলো তাহলে? আমার কথা হচ্ছে যে এই দেশে মানুষ স্বাধীনতা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা এবং স্বাধীনতা অর্জন করতে যে রক্ত ঝরেছে, এই ২৪ও মনে করেন আপনার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রক্ত ঝরিয়েছে। তো আপনার এত কিছু করার পরে এই রক্তের উপর দিয়ে যে আপনি এখন এক ফ্যাসিবাদকে সরিয়ে আপনি কি নতুন কোনো আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবেন আর বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে, এটা আমরা বিশ্বাস মনে করি না। ঘটনাটা হচ্ছে কি যে এটা হচ্ছে যে রাজনৈতিক অপরিপক্কতা
এবং আপনার অভিজ্ঞতার অভাব, অভিজ্ঞতা এবং রাজনৈতিক অপরিপক্কতা। মানুষের হচ্ছে যে কি, যে আপনি যখন ক্ষমতা দিয়ে দেবেন তখন তার ভিতরের যে আপনার ওই যে আপনার সুপ্ত যে বাসনা, আপনার যে সুপ্ত যে ইগুলো আপনার কিন্তু সব বেরিয়ে আসে। তো অনেক সময় হচ্ছে কি, অতিরিক্ত ক্ষমতা পেয়ে গেলে মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, অনেকে পাগল হয়ে যেতে পারে আর কি। তো আমার কাছে মনে হয় কি যে অনেকে আছে যে আপনার এই যে অতিরিক্ত ক্ষমতাটা আসলে কেউ নিতে পারছেন না, অনেকে নিতে পারছেন না, তার জন্য মনে হয় আবোল তাবোল কিছু কথা বলছেন। আপনার একবার একটু আমি অনুরোধ জানাবো, যারা মানে এই ধরনের দিবাস্বপ্ন যারা দেখছেন তারা একটু চোখটা বন্ধ করে একটু ভাবুন তো যে আপনি কোথা থেকে এসেছেন, কোন দিকে যাচ্ছেন। আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো যে আপনার তো একটা আইনি বা আপনার সাংবিধানিকভাবে আপনার এই কাজের তো একটা বৈধতা লাগবে নাকি? তো এই বৈধতাটা কে দেবে? জনগণ। আর জনগণের মনে করেন আপনার বৈধতা পেতে গেলে আপনার অবশ্যই একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আপনাকে পেতে হবে। তো আপনি এক ফ্যাসিবাদকে সরিয়ে আপনি নতুন করে আর একটা দানবে পরিণতির দিকে আপনি যদি যেতে চান তাহলে কি হবে? আপনার প্রতি আমার আস্থা আছে দেখেই আপনাকে আমরা মেনে নিয়েছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা মানব যতক্ষণ দেখব যে আপনি জনগণের কথা ভাবছেন বা চিন্তা করছেন। ভাইয়া, আপনাকে আমি দুটো প্রশ্ন প্রাসঙ্গিকভাবে করতে চাই। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আপনাদের দল এবং আপনার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, শেখ হাসিনা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিলেন এবং ছাত্র জনতা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র, একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনিও আওয়ামী লীগকে এবং ফ্যাসিজমকে মুজিববাদ বলে আখ্যা দিতে যাচ্ছে, অর্থাৎ তারা একটা বাদ হিসেবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগকে, এবং ৭২-এর সংবিধানকে তারা মুজিববাদী সংবিধান হিসেবে ট্রিট করে ধরে তারা হচ্ছে ৭২-এর সংবিধানকে পুরোটাই চেঞ্জ করতে চাচ্ছে, পরিবর্তন করতে চাচ্ছে। কারণ তাদের বক্তব্য এর মূলনীতিগুলোর মাধ্যমে ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট হয়েছে, স্থাপন করা হয়েছে। তাদের এই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সংবিধানের প্রতি রাজনৈতিক দল আপনাদের কিংবা কমিউনিস্ট পার্টি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা কিংবা যেই ভালোবাসা, সেটি এবং তাদের এই বক্তব্য দুটির মধ্যে আসলে ঠিক পার্থক্যটা কোথায় এবং কোনটাকে আসলে গ্রহণ করা উচিত? আসলে এখানে হচ্ছে যে ৭২-এর সংবিধান আর যে বাকশাল গঠন, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এবং ফ্যাসিবাদ যদি বলেন, ফ্যাসিবাদটা নিহিত আছে হচ্ছে যে আপনার ওই যে বাকশাল গঠনের মাধ্যমে। তো আপনার এই বাকশালী যে আপনার যে চিন্তা চেতনা, সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের উপরে আপনার যে ভর করেছিল। তো আপনার এই যে এই সংবিধানে ওই যে বললাম যে সংস্কার প্রক্রিয়াটা তো হচ্ছে যে আপনার একটা জিনিস দেখেন যে আপনার যখন সংস্কারের আপনার বিষয়টা যখন আসছে বা সংবিধান যখন আপনার চেঞ্জের বিষয়টা যখন মনে করেন আসছে, আপনি দেখেন যে আওয়ামী লীগ এবং এই যে জামাত ইসলাম এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বাকশাল গঠনের সময় আপনার আওয়ামী লীগও কিন্তু বিলুপ্ত করে দিয়েছিল শেখ মুজিব, এবং তখন ছিল যে ওই বাকশাল, তার মানে হচ্ছে আওয়ামী লীগ বিলুপ্ত করে দিয়েছে। জামাত ইসলামকেও আপনার বিলুপ্ত করে দিয়েছিল, মানে একমাত্র দল মনে করেন আপনার ছিল। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্র বা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগও করে দিয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জামাতও রাজনীতি করার সুযোগ পেয়েছে হচ্ছে যে বিএনপির মাধ্যমে। তো বিএনপি তো সবসময় আপনার হচ্ছে যে সবসময় যুগের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী সবসময় আপনার সিদ্ধান্ত নিচ্ছে। তো এইখানে আপনি এই যে সংবিধান চেঞ্জ করবেন, সংবিধান ছুঁড়ে ফেলবেন, সংবিধানই করবেন, এটা নিয়ে আলোচনা হতে পারে। আপনি একটা কমিশন গঠন করেন, করে আমরা তো বলছি না যে এটা থাকবে কি থাকবে না, কোন জায়গাগুলোতে সমস্যা আছে আমরা সেই সমস্যাগুলো আমরা সংবিধান সংস্কার কমিশন তো আছে, সেটি রিপোর্ট হয়তো খুব দ্রুত দিবে। এবং আমাদের একদম সময় একটা সেল করা হয়েছে, একদম সময় শেষ হয়েছে, 2 মিনিট সময় আছে আমার। একদম শেষ মুহূর্তে আমি প্রিন্স ভাই আপনাকে প্রশ্ন করতে চাই, যে আলাপগুলো হচ্ছে এগুলো সবগুলো একটা দ্বিধা বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আসলে রাজনৈতিক দল, ছাত্র এবং নাগরিক কমিটি যারাই আছে কিভাবে সম্ভব ঐক্য গঠন করা, ফাটলটা রোধ করা? আপনি ঠিকই বলেছেন, কারণ আমরা বিশেষ করে এইবারের তো একটা যে গণ অভ্যুত্থান, এটা তো অভূতপূর্ব। একটু 1 মিনিটের মধ্যে আমি 1 মিনিটে শেষ করছি। তাহলে এই জায়গায় তো আমাদের কতগুলো পয়েন্টে ঐক্য থাকা দরকার, কারণ না থাকলে আমরা তো সামনে আগাতে পারবো না। কারণ মনে রাখতে হবে পেছনে অপশক্তি আছে,
অতীত স্বৈরাচার আছে, দেশের মধ্যে অপশক্তি, বিদেশের অপশক্তিগুলো আছে। আমি মনে করি দেখেন, সর্বোচ্চ ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছিল মুক্তিযুদ্ধ, ওইটাকে বাদ দিয়ে কিছু করা যাবে না, ওইটা রাখতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা আর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এইটা রেখে উনি যেটা শেষে বললেন খুবই কারেক্টলি বলেছেন, আমরা সব বিষয় খোলা মনে আলোচনা করব। সংবিধান নিয়ে যদি ওরা যেটা মনে করে, ধরেন আমরা এটা মনে করছি না, এর অসম্পূর্ণতা আছে, আমি তো পরিষ্কার বললাম, 72-এ বলেছি, সেটা নিয়ে আলোচনা হতে পারে, ওনাদের মত নিয়ে আলোচনা হতে পারে, ওই মত আমি বাধা দেবো না, আমরা আলোচনা করি। কিন্তু কেউ যদি এমন উগ্র আচরণ করে, সেটা কিন্তু এই জাতীয় ঐক্য ক্ষেত্রে প্রধান বাধা হিসাবে পরিগণিত হবে এবং এর দায় আমরা নেব না, ওদেরকেই নিতে হবে, এটা মনে রাখবেন। জি, ধন্যবাদ আপনাকে প্রিন্স ভাই। পল্লবী, আপনাকে দিয়ে শেষ করছি। ছাত্রদের যে বক্তব্য, এটা কি তাদের সত্যিকারের আকাঙ্ক্ষা, নাকি আপনি বাগাড়ম্বর বলে মনে করেন, রাজনৈতিক একটা অবস্থান তৈরির জন্য তারা এই বক্তব্যগুলো দিচ্ছে বলে মনে করছেন? আমার কাছে মনে হয় যে তারা যদি কোনো কিছু যদি করতে যদি চায়, তো তারা রাজনীতি করুক। রাজনীতি করার জন্য তো আসলে কোনো কিছু ইয়া লাগে না, একটা মানে একটা রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করবে, বা সরকারের থেকে না, তাদের সাথে ঐক্যের বাইরে যে। ব্যাপার নিয়ে আপনারা কি করছেন এখন, দল থেকে? তারপরে 30 সেকেন্ডের মধ্যে জনগণের শেষ কাছে করবেন। যাবে, জনগণ সিদ্ধান্ত দেবে কাকে গ্রহণ করবে আর করবে না। আর গণতন্ত্রের পরিভাষা হচ্ছে আপনার ঐক্য, মানে আপনার বিভিন্ন ধরনের মত পার্থক্য থাকবে, বিভিন্ন দলে নিয়ে থাকবে। তো এখন আমাদের বিভিন্ন ক্ষেত্রে সবার সাথে সবার একটা মত পার্থক্য আছে, কিন্তু একটা জিনিস আপনাকে আমার মনে হয় যে আমরা একটা ক্ষেত্রে আমরা সবাই, সারা বাংলাদেশের মানুষ ঐক্যমত্যে আছি, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। জি, অনেক ধন্যবাদ এই ক্ষেত্রে- আপনাকে, এবং সেই ঐক্যমত্যটা এই ক্ষেত্রে- থাকাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ। আমরা শেষ করতে হচ্ছে। জি। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা শেষ করছি আলোচনা, এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, জাতীয় ঐক্য কি আসলে ফাটলের মুখে কিনা, সেই ফাটলটি কেউই দেখতে চায় না, তাদের উভয়ের আলোচনায় বুঝলাম, এবং সেই ঐক্য ধরে রেখে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ গড়তে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।